আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি বাংলা বিষয়ের প্রভাষক ইফাত আরাদুলা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে আমরা পড়ছি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি। এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের এক অমর সৃষ্টি। এই ক্লাসটির শেষে তোমরা আজকে যা শিখতে পারবে তা হলো বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ব্যাখ্যা জানবে এবং কবিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র সম্পর্কে জানতে পারবে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা নিয়ে এর আগে আমি আরো কয়েকটি ক্লাস নিয়েছি। সেই ক্লাসগুলোতে আমি ধাপে ধাপে বর্ণনা করেছি কবি পরিচিতি, এই কবিতার প্রেক্ষাপট, এই কবিতা কোন উৎস থেকে সংকলিত, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের একটি অংশ থেকে এই কবিতাটি সংকলন করা হয়েছে, সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। সেই সাথে আমরা আলোচনা করেছি এই কবিতাটি বুঝতে গেলে আমাদের যে প্রেক্ষাপট জানা প্রয়োজন, অর্থাৎ রামায়ণের যে সংক্ষিপ্ত কাহিনীটুকু, সেই প্রাসঙ্গিক কাহিনীটুকু সংক্ষেপে আমরা আলোচনা করেছি। সেই সাথে এই কবিতায় সংশ্লিষ্ট যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো নিয়েও আমরা বিস্তারিত একটি ক্লাস নিয়েছি। আমি আশা করব তোমরা সকলেই যারা এখনো পূর্বের ক্লাসগুলো করোনি, যদি না করে থাকো পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। এবারে আমরা আজকের ক্লাস শুরু করার আগে কবিতার শুরুটুকু একটু তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। এই কবিতাটি রাবণ পুত্র মেঘনাদ এবং তার চাচা বিভীষণের মধ্যে কথোপকথন নিয়ে রচিত। রাবণ রাক্ষসরাজ তার বোন শূর্পণখা যখন রাম এবং লক্ষ্মণের কাছে অপমানিত হয়, লক্ষ্মণ যখন তার নাক কেটে দেয়, তখন বোনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ কি করে, রামের স্ত্রী সীতাকে হরণ করে লঙ্কাপুরীতে নিয়ে আসে। স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য রাম এবং রামের সাথে সহযোগী হয় তার একান্তই অনুগত এবং প্রিয় ভাই লক্ষ্মণ। সেই সাথে থাকে তাদের বানর বাহিনী। তারা সকলে লঙ্কায় আক্রমণ করে সীতাকে উদ্ধারের জন্য। এই সময় মেঘনাদ অত্যন্ত বীর এবং সাহসী একজন যোদ্ধা। মেঘনাদ সহ লঙ্কাপুরীর সকল বীর যোদ্ধারাই রাবণের হয়ে যুদ্ধে যোগদান করে। রাম লক্ষ্মণকে প্রতিহত করার জন্য সংগ্রামে লিপ্ত হয়, কিন্তু রাবণের এক ভাই বিভীষণ সে রাম এবং লক্ষ্মণের পক্ষ অবলম্বন করে। বিভীষণ প্রথমে তার ভাই রাক্ষসরাজ রাবণকে অনুরোধ করে যে রাম লক্ষ্মণের কাছে সীতাকে ফিরিয়ে যেন দেওয়া হয়, কিন্তু রাবণ সেটা করেনি। রাবণ যুদ্ধে লিপ্ত হয়। তখন বিভীষণ রাবণের পক্ষ ত্যাগ করে নিজের ভাই, নিজের পরিবার, নিজের স্বজাতি, নিজের দেশ সকলের বিপক্ষে গিয়ে রাম এবং লক্ষ্মণের পক্ষ অবলম্বন করে। এবং এখানেই শেষ নয়, যুদ্ধে যখন মেঘনাদের সাথে রাম লক্ষ্মণ পেরে উঠছিল না, তখন মেঘনাদকে হত্যা করবার জন্য বিভীষণ লক্ষ্মণকে নিকুম্ভিলা যজ্ঞাগার পর্যন্ত পৌঁছে দেয়। নিকুম্ভিলা যজ্ঞাগার হচ্ছে রাবণের যে পুরী, লঙ্কাপুরী, তার ভেতরে অবস্থিত। সেখানকার পথ বিদেশি লক্ষ্মণের জানার কথা ছিল না, কারণ সে এখানে আগে কখনো আসেনি, সে এখানকার কিছুই চেনে না। কিন্তু বিভীষণের সহায়তায় লক্ষ্মণ সেই নিকুম্ভিলা যজ্ঞাগারে পৌঁছে যায়, যেখানে মেঘনাদ ব্যস্ত ছিল তার পূজা কর্মে। সে সেখানে তার ইষ্ট দেবতার পূজা করতে ব্যস্ত ছিল, কারণ পরবর্তী দিন তাকে যুদ্ধে যেতে হবে। যুদ্ধে যেন জয়লাভ করতে পারে সে কারণে মেঘনাদ ওখানে পূজায় নিয়োজিত ছিল এবং নিরস্ত্র অবস্থায় ছিল।
নিরস্ত্র অবস্থায় মেঘনাদকে যাতে হত্যা করা যায় সে কারণে বিভীষণ লক্ষণকে নিয়ে সেই যজ্ঞাগারে পৌঁছে যায়। লক্ষণকে যখন মেঘনাদ দেখতে পায়, দেখে সে খুব অবাক হয়ে যায় যে কি করে লক্ষণ এই পর্যন্ত পৌঁছালো, তার তো এই পর্যন্ত আসার কথাই নয়। তখন তার যজ্ঞাগারের দ্বারে বা দরজায় যখন দৃষ্টি পড়ে, সে দেখতে পায় তার আপন চাচা বিভীষণ সেখানে দাঁড়ানো। তখন মেঘনাদের আর বুঝতে বাকি থাকে না যে লক্ষণ কি করে এই পর্যন্ত পৌঁছাতে পারল। তার চাচা বিভীষণের সাহায্যেই লক্ষণ এই নিকুম্ভিলা যজ্ঞাগার পর্যন্ত, এই অসহায় নিরস্ত্র অবস্থায় মেঘনাদ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। তখন হতাশ বিস্মিত মেঘনাদ বিভীষণের প্রতি কিছু প্রশ্ন, কিছু বাক্য ছুড়ে দেয়। বিভীষণও তার ভ্রাতুষ্পুত্র মেঘনাদকে তার যুক্তি উপস্থাপন করে, সে তার বক্তব্য পেশ করে। আবার মেঘনাদ সেই প্রশ্নের উত্তরে আবার কথা চালিয়ে যায়। এই যে মেঘনাদ এবং বিভীষণের কথোপকথন, এই কথোপকথনের অংশটুকুই হচ্ছে আমাদের কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। আমরা শেষ ক্লাসে যেখানে এসে থেমেছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছি যে মেঘনাদ খুবই আহত হয়েছে, কষ্ট পেয়েছে এই কথা শুনে যে বিভীষণ নিজেকে রামের দাস মনে করে। মেঘনাদ যখন বিভীষণকে অনুরোধ করছিল যে চাচা তুমি দ্বার থেকে সরে দাঁড়াও, দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, গিয়ে অস্ত্রে সজ্জিত হয়ে এসে এই লক্ষণের সাথে আমার বোঝাপড়া হবে, যুদ্ধ করে আমি লঙ্কার এই কলঙ্ক দূর করব। কিন্তু উত্তরে বিভীষণ বলেছে যে তোমার অনুরোধ আমি রাখতে পারবো না মেঘনাদ, কারণ আমি রাঘব দাস। রাঘব হচ্ছে রাম, রাঘবের দাস হচ্ছে রাঘব দাস। এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম আমার গত ক্লাসে, তাই আর ব্যাখ্যাতে যাচ্ছি না। এই যে বিভীষণ রাক্ষস কুলের একজন বিশিষ্ট বীর যোদ্ধা, সে নিজের পরিবার, নিজের ভাই, নিজের ভ্রাতুষ্পুত্র, নিজের পরিবার, দেশ সকলের বিপক্ষে গিয়ে শত্রুপক্ষ রাম এবং লক্ষণকে সহায়তা করছে। মেঘনাদকে নিরস্ত্র অবস্থায় আক্রমণ করবার জন্য লক্ষণকে পথ দেখিয়ে নিয়ে আসছে। এই পর্যায়ে মেঘনাদ যখন চরমভাবে আহত, বিমর্ষ, সেইখানে আমরা আমাদের ক্লাস গত পর্বে শেষ করেছিলাম। আজ আমরা শুরু করব এর ঠিক পরবর্তী অংশ থেকে। চলো তাহলে আমরা আগে কবিতাটি একবার, আজকে যে আলোচ্য অংশটুকু সেটি প্রথমে আমরা পাঠ করে নেব। কে বা সে অধম রাম, স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে, শৈবাল দলের ধাম মৃগেন্দ্র কেশরী কবে, হে বীর কেশরী সম্ভাসে শৃগালে মিত্র ভাবে, অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে, ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে, কহ মহারথী এ কি মহারথী প্রথা, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা, ছাড়ব পথ আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি, দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে, নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী, আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে, তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস, কহ তাত সহিব কেমনে হেন অপমান আমি, ভাতৃপুত্র তব তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। আচ্ছা শিক্ষার্থীরা, আজ আমরা কবিতার এই অংশটুকু আলোচনা করব। কবিতাটি যখন আমরা পড়া শুরু করেছিলাম নিশ্চয়ই তোমাদের কাছে মনে হয়েছে এত অজানা অচেনা শব্দ দিয়ে ভরা এই কবিতা, কিছুই বুঝতে পারছি না, বা অর্ধেক বুঝছি অর্ধেক বুঝতে পারছি না। এখন নিশ্চয়ই আমি যেভাবে তোমাদেরকে প্রতিটি শব্দ ধরে ধরে
চরণ ধরে ধরে ব্যাখ্যা করে দিচ্ছি, নিশ্চয়ই তোমাদের বুঝতে অনেক সহজ হচ্ছে। আমি আশা করব তোমরা খুব সহজেই এই কবিতাটি বুঝতে পারছো। চলো আজকেও আমরা ঠিক সেইভাবে কঠিন কঠিন শব্দের অর্থ জানা সহ প্রতিটি চরণের ব্যাখ্যা আমরা জেনে নেব। এখানে যে কথাটি বলছে কে বাসে অধম রাম, এই কথাটি, এই বক্তব্যটি হচ্ছে মেঘনাদের। সে বিভীষণকে বলছে কে বাসে অধম রাম, ওই তুচ্ছ মানব রামই বা কে? তোমাদের নিশ্চয়ই মনে আছে রাবণ হচ্ছে রাক্ষস রাজ। রাবণের পরিবারে যারা আছেন তারাও কিন্তু রাক্ষস। রাবণের ভাই কুম্ভকর্ণ, বিভীষণ, রাবণের ছেলে মেঘনাদ, এরা সকলেই কিন্তু রাক্ষস। তো রাক্ষসের কাছে স্বাভাবিকভাবেই মানবকে বা মানুষকে মনে হবে অতি তুচ্ছ। সে এ কারণেই বলছে, মেঘনাদ বলছে কে ভাসে অধম রাম, কে এই অধম রাম? তুমি তার দাস হয়েছ, রাক্ষস হয়ে তুমি এই অধম রামের দাস হয়েছ। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। এ কথার অর্থ কি? স্বচ্ছ সরোবরে অর্থাৎ পরিষ্কার টলটলে দিঘিতে, সরোবর মানে জলাশয়, সে দিঘিতে খেলা করে যে রাজহাঁস, স্বচ্ছ পরিষ্কার পানিতে যে রাজহাঁস খেলা করে, কেলি মানে খেলা করে, যে রাজহাঁস খেলা করে পঙ্কজ কাননে। পঙ্কজ কাননে মানে হচ্ছে পদ্ম বাগানে। পঙ্কজ মানে পদ্ম, কানন মানে বাগান। যে রাজহাঁস পদ্ম বাগানে, স্বচ্ছ সরোবরে, পরিষ্কার জলাশয়ে খেলা করে, সে কি যায় কি সে প্রভু? সে কি কখনো যায়? প্রভু, প্রভু বলতে এখানে বিভীষণকে সম্বোধন করা হয়েছে সম্মানার্থে। প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। যে এভাবে পরিষ্কার পদ্ম বাগানে জলে খেলা করে, সে কি কখনো কর্দমা যুক্ত জলে যেতে পারে? হে প্রভু তুমি আমায় বলো, অর্থাৎ হে চাচা বিভীষণ তুমি আমায় বলো, সে কি কখনো নোংরা শ্যাওলাময় পুকুরে যেতে পারে? মৃগেন্দ্র, এই যে পঙ্কিল সলিলে মানে কর্দমাক্ত পানিতে, শৈবাল দলের ধাম মানে এমন পুকুর যেখানে অনেক শ্যাওলা রয়েছে, সেরকম শ্যাওলা যুক্ত শৈবাল যুক্ত পুকুরে কি, কর্দমাক্ত পুকুরে কখনো কি এরকম রাজহাঁস যেতে পারে? এভাবে উপমার সাহায্যে মেঘনাদ চেষ্টা করছে বিভীষণকে বোঝাতে যে তুমি যে রাক্ষস কুলে জন্মেছ, তোমার যে পারিবারিক ঐতিহ্য, তোমার এক ভ্রাতা রাবণ সে লঙ্কার অধিরাজ, সে লঙ্কার রাজা, রাক্ষসদের রাজা। তোমার আরেক ভাই শুলিশম্ভুনি কুম্ভকর্ণ, তুমি নিজেও একজন মহাবীর, তোমার ভ্রাতুষ্পুত্র হচ্ছে বাসব বিজয়ী। তুমি যে রাজহাঁস, তুমি যেমন যেখানে তুমি জন্মেছ, যেটা তোমার পরিবার, যা তোমার পরিচয়, তুমি কি পারো ওইরকম পঙ্কিল শরীরে শৈবাল যুক্ত পুকুরে গিয়ে কেলি করতে, খেলা করতে? তোমার কি মানায়? অর্থাৎ তুমি যে তোমার এই পারিবারিক ঐতিহ্য পরিচয় এগুলো ভুলে গিয়ে তোমার কি মানায় যে এই তুচ্ছ রাম লক্ষ্মণ এদের সাথে যুদ্ধ করা, এদের পক্ষাবলম্বন করা, রামের দাস হিসেবে নিজেকে ঘোষণা দেওয়া? এটা কি তোমার মানায়? আচ্ছা, মৃগেন্দ্র কেশরী, মৃগেন্দ্র অর্থ সিংহ, কেশরী অর্থ কেশরযুক্ত বা সিংহ। তো মৃগেন্দ্র কেশরী অর্থ বলতে পারি যে পশুরাজ সিংহ। এখানে কবিতার খাতিরে দুটো সমার্থক শব্দ পাশাপাশি বসেছে, এটা কবি ব্যবহার করতেই পারেন, কবির সেই স্বাধীনতা রয়েছে। মৃগেন্দ্র কেশরী, পশুরাজ সিংহ, কবে? হে বীর কেশরী। এই বীর কেশরী দিয়ে আবার সম্বোধন করা হচ্ছে মেঘনাদ বিভীষণকে যে হে বীর কেশরী তুমি বলো, সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে। কখনো কি পশুরাজ সিংহ সম্ভাষে মানে সম্ভাষণ করে শ্রীগালে, শেয়ালকে মিত্র ভাবে, বন্ধুরূপে? পশুরাজ সিংহ কি কখনো শেয়ালকে বন্ধুরূপে সম্ভাষণ করে? এটা কি মানায়? তাহলে এখানে পশুরাজ সিংহকে মেঘনাদ বলছে যে পশুরাজ সিংহ হচ্ছে বিভীষণ। আর শ্রীগাল বলতে কাকে বোঝাচ্ছে? তুচ্ছার্থে শ্রীগাল বলতে এখানে রাম লক্ষ্মণ
তার বাহিনী তাকে বোঝাচ্ছে। অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি। অজ্ঞ দাস বলতে মেঘনাদ নিজেকেই দাস হিসেবে অভিহিত করছে, বলছে যে এই দাস অজ্ঞ, আমি কিছু জানি না। বিনয়ের একটা প্রকাশভঙ্গি এটা, যে এই দাস অজ্ঞ, সে কিছু জানে না। বিজ্ঞতম তুমি, তুমি বিজ্ঞ। অবিদিত নহে কিছু তোমার চরণে। চরণে অর্থ পা, কিন্তু এখানে শাব্দিক অর্থে এই চরণে শব্দটি ব্যবহৃত হয়নি। তোমরা জানো যে কবিতার অনেক সময় শাব্দিক অর্থ প্রকাশ না করে একটা ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে, তো সেভাবেই চরণ শব্দটি এখানে এসেছে। এখানে মেঘনাদ বিনয়ের সাথে তার চাচা বিভীষণকে বলছে যে তোমার কাছে, তোমার চরণে অবিদিত নহে কিছু। অবিদিত নহে কিছু তোমার চরণে মানে তোমার কাছে কিছুই অবিদিত নয়, তুমি, তোমার অজানা কিছু নয়, তুমি সবই জানো। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে। এখানে দেখো ক্ষুদ্রমতি নর কাকে বলছে? অবশ্যই এখানে লক্ষণকে বলা হয়েছে। ক্ষুদ্রমতি অর্থ হচ্ছে সংকীর্ণ মনা। সংকীর্ণ মনা অর্থ হচ্ছে যার মানসিকতা খুবই সংকীর্ণ, তাকে বলা হয় সংকীর্ণ মনা। তো ক্ষুদ্রমতি নর, ক্ষুদ্রমতি নর মানে হচ্ছে সংকীর্ণ মনা লক্ষণ। সুর, এই সুর বানানটি খেয়াল করবে, লেখার সময় তোমরা অনেক সময় ভুল করে ফেলো। এই বানানটি হচ্ছে তালব্যস্বয় দীর্ঘকার। লক্ষণ, ক্ষুদ্রমতি সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্বোধ সংগ্রামে। এই লক্ষণ তো খুবই ক্ষুদ্রমতি, সংকীর্ণ মনা এক মানব, এক তুচ্ছ মানুষ, না হলে কি অস্ত্রহীন ভাবে কেউ কারোকে যুদ্ধে আহ্বান করে? অস্ত্রহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে, সে কি সংগ্রামে আমাকে আহ্বান করত? আমি অস্ত্রহীন অবস্থায় এখানে যজ্ঞাগারে রয়েছি, পূজায় ব্যস্ত, আমাকে এই নিরস্ত্র অবস্থায় সে যুদ্ধে আহ্বান করছে। এটি তো অবশ্যই সংকীর্ণ মনা একটি মানুষের পরিচয়। কহ মহারথী, এ কি মহারথী প্রথা? সে মেঘনাদ বিভীষণকে প্রশ্ন করছে, কহ, কহ মানে বলো, বলো মহারথী। মহারথী অর্থ মহাবীর, অর্থাৎ এ কি মহারথী প্রথা। বিভীষণকে জিজ্ঞেস করছে মেঘনাদ, এই কি মহাবীরদের প্রথা, এই কি মহাবীরদের আচরণ, যে প্রতিপক্ষ যখন নিরস্ত্র তখন তাকে যুদ্ধে আহ্বান করা, এটা কি মহাবীরদের আচরণের সাথে সঙ্গতিপূর্ণ? এটা কি তাদের মানায়? বিভীষণকে মেঘনাদ প্রশ্ন করছে, কারণ নিরস্ত্র অবস্থায় যুদ্ধ করাটা তো সমানে সমান হয় না। একজনের হাতে অস্ত্র আছে, আরেকজনের হাতে অস্ত্র নেই, সে নিরস্ত্র, সে তো অসহায়, সে কি করে যুদ্ধ করবে? এটি তো সমান সমান না হলে তো যুদ্ধ হয় না, সেটা অত্যাচার হয়ে যায়। তাহলে এটা মহাবীর, বীরদের যে ধর্ম, সে ধর্মের সাথে এটি মানায় না। এটা এই যে লক্ষণ যে কাজটা করেছে, নিরস্ত্র অবস্থায় প্রবেশ করেছে যজ্ঞাগারে এবং যুদ্ধে আহ্বান করছে মেঘনাদকে, এটা কোনো বীরের বীরোচিত আচরণ হতে পারে না, বীরের কাজ হতে পারে না, এটা অবশ্যই কাপুরুষোচিত কাজ। এবারে মেঘনাদ কি বলছে দেখো, নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। মানে কোন কথা শুনে? এই যে লক্ষণ মেঘনাদকে যুদ্ধ ছাড়া, দুঃখিত, অস্ত্র ছাড়া যুদ্ধে আহ্বান করছে, এ কথা শুনে শিশু পর্যন্ত হাসবে, এমন কোন শিশু নেই এই লঙ্কাপুরে যে এই কথা শুনে না হেসে থাকতে পারবে। ছাড়হ পথ, আসিব ফিরিয়া এখনই। চাচা, আমার পথ ছেড়ে দাও, আমি এখনই ফিরে আসব। কি নিয়ে ফিরে আসবে? কোথায় যাবে? যজ্ঞাগার থেকে সে অস্ত্রাগারে যাবে, গিয়ে অস্ত্র নিয়ে এসে লক্ষণের সাথে মোকাবেলা করবে। দেখিব আজি কোন দেব বলে, বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। আচ্ছা, দেখিব আজি মানে আজ আমি দেখব, কোন দেব বলে, রাম লক্ষণ তো দেব বলে এখানে এসেছে, দেবতাদের আনুকূল্য আছে তাদের সাথে,
এই কারণে সে বলছে কোন দেব বলে, বল মানে শক্তি, কোন দেবতার শক্তিতে বা কোন দৈবিক শক্তিতে বিমুখে সমরে, সমরে মানে যুদ্ধে, মোরে মানে আমারে, সৌমিত্রী অর্থ হচ্ছে সুমিত্রার পুত্র, সুমিত্রার পুত্র হচ্ছে লক্ষণ, লক্ষণের মায়ের নাম ছিল সুমিত্রা। সৌমিত্রী কুমতি, কুমতি মানে যার মতি ঠিক নয়, কু কু অর্থ খারাপ, নিন্দার্থে এটা একটা ব্যবহৃত হয়। তো কুমতি যার মতি খারাপ, যার উদ্দেশ্য বা ব্যবহার খারাপ। তো দেখিব আজ আমি দেখে নেব কোন দৈবিক শক্তিতে যুদ্ধে আমাকে এই সুমিত্রা পুত্র আমায় পরাজিত করে। দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের। দেব দৈত্য নর এই 3 পর্যায়ের সাথে যুদ্ধে মেঘনাদ যে কি পরিমাণ মানে পরাক্রমের সাথে যুদ্ধ করেছে এবং তাদের পরাজিত করেছে, সে দেবতা হোক, দৈত্য হোক, নর হোক, কতটা পরাক্রমের সাথে যুদ্ধ করে মেঘনাদ তাদের পরাজিত করেছে সেটা কিন্তু সচক্ষে দেখেছেন কে? বিভীষণ, রক্ষশ্রেষ্ঠ। রক্ষশ্রেষ্ঠ বলে মেঘনাদ বিভীষণকে সম্মান জানাচ্ছে, বলছে যে সচক্ষে দেখেছো রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, এই দাসের আমার পরাক্রম তুমি নিজ চোখে দেখেছো, যখন আমি দেব দৈত্য নর এদের সাথে রণ মানে যুদ্ধ করেছি, সে যুদ্ধে আমার পরাক্রম তুমি সচক্ষে দেখেছো। আচ্ছা, এই কথা বলার একটা কারণও আছে। দেবতাদের যে রাজা ইন্দ্র, দেবতাদের রাজা ইন্দ্রকে মেঘনাদ যুদ্ধে পরাজিত করেছিল। ইন্দ্রকে জয় করেছে বলে মেঘনাদের আরেক নাম হচ্ছে ইন্দ্রজিৎ। এ কারণে মেঘনাদ বলছে যে দেব দৈত্য নর রণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের। দৈত্য নর এগুলো বাদই দিলাম আমি, দেবতাদের যে শ্রেষ্ঠ দেবতা সেই ইন্দ্রকে পর্যন্ত মেঘনাদ যুদ্ধে পরাস্ত করেছে। তাহলে সে কতটা বীর যোদ্ধা, সাহসী যোদ্ধা, কি তার যুদ্ধ কৌশল, সব কিছুতে তার যে পারঙ্গমতা, যুদ্ধে যে তার পারঙ্গমতা, সেটা বিভীষণ সচক্ষে দেখেছে। তুমি যদি নিজেই এসব দেখে থাকো, আমার এই বীরত্ব, তারপরও কি করে তুমি বলো যে এই দাস, এই লক্ষণের মতো দুর্বল মানবকে দেখে ভয় পাবে? মেঘনাদ বলছে কি দেখি ডরিবে এ দাস, হেন দুর্বল মানবে। হেন মানে এমন, ডরিবে মানে ভয় পাবে। দুর্বল, তো দুর্বল মানব বলতে এখানে বোঝানো হয়েছে কাকে? অবশ্যই লক্ষণকে। কেন লক্ষণ দুর্বল? কারণ নিরস্ত্র মেঘনাদকে আক্রমণ করার জন্য যজ্ঞাগারে প্রবেশ করেছিল লক্ষণ বিভীষণের সহায়তায়। বীরের ধর্ম হচ্ছে অস্ত্রহীন কারো সাথে যুদ্ধ না করা, তাকে যুদ্ধে আহ্বান না করা। কিন্তু লক্ষণ কাপুরুষের মতো এই যে অস্ত্রহীন মেঘনাদের সামনে গিয়ে উপস্থিত হয়েছে, যুদ্ধে আহ্বান করছে। এই কারণে মেঘনাদ বলছে যে লক্ষণের মতো এই দুর্বল মানবকে আমি ভয় পাবো? কি দেখে ভয় পাবো আমি, যে আমি কিনা দেব দৈত্য নর সকলের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছি, দেবতা শ্রেষ্ঠ ইন্দ্রকে আমি জয় করেছি বলে আমি ইন্দ্রজিৎ। আমি এই দুর্বল দাসকে, আমি এই দুর্বল মানব লক্ষণকে দেখে ভয় পাবো, ডরাবো? এ তো হতেই পারে না। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবলভে পশিল, নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবলভে পশিল দম্ভী। নিকুম্ভিলা যজ্ঞাগার সম্পর্কে আগে আলোচনা করেছি। প্রবলভে মানে, প্রবলভে মানে হচ্ছে নির্ভীক চিত্তে, পশিল অর্থ প্রবেশ করলো। দম্ভী, দম্ভী মানে যে দম্ভ করে, সে দম্ভী। তো এই যে লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাগারে দম্ভ নিয়ে নির্ভীক চিত্তে প্রবেশ করলো। আজ্ঞা করো দাসে, হে চাচা তুমি আমায় আজ্ঞা করো, আদেশ দাও, আজ্ঞা করো দাসে, শাস্তি নরাধম। এই যে নরাধম লক্ষণ, এই লক্ষণকে আমি শাস্তি দেব। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী। আচ্ছা,
তব জন্মপুরে, বিভীষণের জন্ম কোথায়? এই লঙ্কাপুরীতে। তার জন্মপুরে বিচরণ করে কে? বনবাসী। বনবাসী অর্থ রাম লক্ষ্মণ। তোমরা, আমি যখন রামায়ণের কাহিনী আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয় মনে আছে রাম লক্ষ্মণের পিতা রাজা দশরথ তার স্ত্রীর কাছে দেওয়া প্রতিজ্ঞা রক্ষার্থে রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে বলেছিলেন। রাম যখন বনবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার প্রিয়তমা স্ত্রী সীতা স্বামীকে ছেড়ে থাকতে রাজি হয়নি। সেও তার সহচরী হয়ে বনে যায় বনবাস করতে, এবং তার যে প্রিয় ভাই লক্ষ্মণ, সেও তার ভাইকে একা বনবাসে যেতে দিতে রাজি ছিল না। সেও তার সাথে, ভাইয়ের সাথে, অর্থাৎ রাম লক্ষ্মণ সীতা এই 3 জন পঞ্চবটী বনে বাস করতে লাগলো 14 বছরের জন্য। এই কারণে এদেরকে, রাম লক্ষ্মণকে বলা হয়েছে বনবাসী। তো তব জন্মপুরে, বিভীষণকে বলছে তব জন্মপুরে, তা তো চাচা তোমার যে জন্মস্থান, সেখানে পদার্পণ করে, সেখানে পা ফেলে বনবাসী। বনবাসী এই রাম লক্ষ্মণ। হে বিধাত, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। নন্দন কানন অর্থ হচ্ছে স্বর্গের বাগান, ভ্রমে অর্থ ভ্রমণ করে। তো এই দৈত্য, দুরাচার দৈত্য বলতে বোঝানো হচ্ছে রাম লক্ষ্মণকে। মেঘনাদ আফসোস করে বলছে, হে বিধাত, স্বর্গের বাগানে ভ্রমণ করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে এই দুরাচার দৈত্য। প্রফুল্ল কমলে কীটবাস। প্রফুল্ল কমলে মানে নির্মল পদ্মে, কমল মানে পদ্ম। তো এই প্রফুল্ল কমলে কীটবাস, এইরকম নির্মল একটা পদ্ম ফুল আমাদের এই লঙ্কাপুরী, আমাদের এই জন্মস্থান এই লঙ্কা, এই প্রফুল্ল কমলে, এই পবিত্র নির্মল এই পদ্ম ফুলের মধ্যে কীটবাস। কীটকে, কীট হচ্ছে লক্ষ্মণ রাম। মেঘনাদ তুচ্ছ করে রাম আর লক্ষ্মণকে কীট বলেছে, কীটের সাথে তুলনা করেছে। প্রফুল্ল কমলে কীটবাস, এই নির্মল পদ্ম ফুলে পোকা যেমন বেমানান বা হতে পারে না, সেই রকম আমাদের এই পদ্ম ফুলের মতো নির্মল এই লঙ্কায় ঘুরে বেড়াচ্ছে এই বনবাসী দুরাচার দৈত্য রাম লক্ষ্মণ। হেন কহ তাতো, কহ মানে বলো, বলো চাচা, সহিব কেমনে হেন অপমান আমি। এই অপমান, এই আমাদের এই লঙ্কায় ঘুরে বেড়াচ্ছে এই রাম লক্ষ্মণ, এই সামান্য দুর্বল মানব বনবাসী, এরা ঘুরে বেড়াচ্ছে, এই অপমান আমি সহিব কেমনে, আমি সহ্য করব কেমন করে। ভাতৃপুত্র তব, আমি তোমার ভাইয়ের পুত্র, তোমার ভাইয়ের পুত্র আমি, রাবণের পুত্র আমি, আমি কি করে এই অপমান সহ্য করব। তুমিও হে রক্ষরথী সহিছ কেমনে। তুমিও চাচা, তুমিও, তুমি যে রক্ষমণি, রাক্ষসদের মণি তুমি, রাক্ষসদের মধ্যে একজন অনন্য রাক্ষস বীর, তুমিও কি করে সহ্য করছো। শিক্ষার্থীরা, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আলোচনায় আজকে আমরা এখানেই ইতি টানছি। কবিতাটি অনেক দীর্ঘ, এবং কবিতাটি যেহেতু একটু একটা মহাকাব্যের অংশ, পুরো কাহিনী না বুঝলে কবিতাটি বোঝা তোমাদের জন্য কঠিন, এবং এখানে বেশ কিছু দুর্বোধ্য শব্দ দিয়ে লেখা, যেহেতু এটা আধুনিক যুগের শুরুর দিকের লেখা, আমাদের এখনকার ভাষার সাথে এর অনেক পার্থক্য, তাই বুঝতে তোমাদের একটু কষ্ট হয়। এ কারণে আমি তোমাদের প্রতি শব্দ ধরে, প্রতিটি কবিতার প্রতিটি চরণ ধরে ধরে আমি তোমাদের ব্যাখ্যা করে যাচ্ছি। তাই আমি কয়েকটি পর্বে এই কবিতাটি আলোচনা করছি। আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। আশা করি আজকে আমরা যে অংশটুকু আলোচনা করেছি তা তোমরা ভালোভাবেই বুঝতে পারছো, তোমরা অনুধাবন করতে পারছো, এবং তোমরা পড়াটা সহজেই বাসায় শেষ করতে পারবে। দিয়ে দিচ্ছি বাড়ির কাজ, খুবই অল্প কাজ, তেমন কিছুই নয়। কবিতার আলোচিত অংশটুকু করবে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো বাড়ির কাজের খাতায় লিখবে। খুব শীঘ্রই আমি হাজির হচ্ছি আবারও তোমাদের সামনে এই কবিতার বাকি অংশটুকুর ব্যাখ্যা এবং আলোচনা নিয়ে। তার আগে তোমরা আমি যে পর্যন্ত পড়িয়েছি অবশ্যই ভিডিও দেখবে। কারোর যদি কোনো পর্ব বাদ গিয়ে থাকে, পর্বটি খুঁজে নিয়ে আবার দেখে নেবে ভিডিওটি, তাহলে তোমাদের কবিতাটি বুঝতে কোনো অসুবিধা হবে না। ধারাবাহিকভাবে ভিডিওগুলো তোমরা অনুসরণ করবে, মনোযোগ দিয়ে শুনবে, এবং যদি বুঝতে অসুবিধা হয় কোথাও আমাকে কমেন্টস বক্সে জানাতে পারো। আমি ইনশাআল্লাহ তোমাদেরকে
সমাধান দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করবার জন্য তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো করোনা ভাইরাস প্রতিরোধে আমরা যার যার বাসায় অবস্থান করছি এবং সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আমাদের মেনে চলতে হচ্ছে। আমি আশা করব তোমরা বাড়িতে থাকার পাশাপাশি এসব নিয়ম কানুন সকলে মেনে চলবে এবং পড়াশোনাটা অবশ্যই চালিয়ে যাবে। এই দিন একদিন ঠিক হয়ে যাবে, তখন আমরা সকলেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় করব, আবার আগের মতো ক্লাস করব, আবার আগের মতো আমাদের সবকিছু চলবে। তাই সেই আশায় আমরা বুক বেঁধে আছি। আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যাব, একদম মন খারাপ করব না, সুস্থ থাকার চেষ্টা করব এবং পড়াশোনা অবশ্যই চালিয়ে যাব। দেখা হবে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আমাদের আজকের ক্লাস থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। স্টে হোম, স্টে সেফ।